কিছুক্ষণ আগে বাসায় ফিরেছে আকাশ। শরীর ক্লান্ত। রহমান চৌধুরীর থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে এসেছে সে। টাকাগুলো নিজের রুমে রেখে এসে কেবল ড্রয়িং রুমে বসেছে সে। আকাশ বাবা, তুমি আইছো? কিছু লাগবে তোমার? লতা খালা গ্রামের মানুষ, কাজের জন্য শহরে আসা তার। বিগত 3 বছরের বেশি সময় ধরে এ বাড়িতেই কাজ করছেন তিনি। এক গ্লাস ঠান্ডা লেবুর জুস দাও তো। ঠিক আছে, তুমি বহো, আমি নিয়ে আইতেছি বাবা। আকাশ মাথা নেড়ে প্যান্টের পকেট থেকে ফোন বের করলো। 3টে পেরিয়ে গেছে, এতক্ষণে নিশ্চয়ই ওরাকে শেষ করে ফেলেছে চৌধুরীরা। একটু খারাপ লাগছে আকাশের, কিন্তু আরিশের সে আচরণ মনে পড়লেই আকাশের মাথা খারাপ হয়ে যায়। বউয়ের জন্য এত দরদ, সেই বউ যদি পৃথিবীতে না থাকে তখন আরিশের কীরকম অবস্থা হয় সেটাই দেখতে চায় আকাশ। তাছাড়া ওরাকে যদি সে না পায় তবে অন্য কাউকে পেতে দেবে না। এসব ভাবতে ভাবতে ঠোঁটের কোণে হাসি ফুটল তার। হঠাৎ কলিং বেলের শব্দে নড়ে চড়ে উঠল। লতা রান্নাঘরে আছে। আকাশই গেল দরজা খুলতে। আপনি? আরিশকে দেখেই চমকালো আকাশ। লোকটা তার কাছে কেন এসেছে? আরিশ মুচকি হাসল। আকাশকে বলল, দাঁত করার জন্য এসেছে আকাশ। কিসের জন্য? তোমার 40। আকাশ কিছু বলার আগে আরিশ তার মাথায় পিস্তল দিয়ে একটা বাড়ি মারল। আকস্মিক আক্রমণে টাল সামলাতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল আকাশ। তালহা আকাশকে ধরে বলল, ভাইয়া, কি করতে চাচ্ছ তুমি? গাড়িতে নিয়ে চল। তালহা তাই করতে লাগলো। 2 ভাই আকাশকে নিয়ে গাড়িতে বসালো। একেবারে চুপচাপ, নিঃশব্দে। লতাও কিছু টের পেল না। তালহা গাড়ি চালাচ্ছে, আরিশ আকাশের চোখে মুখে পানি ছিটাচ্ছে। ইচ্ছে করছে ঘুমন্ত অবস্থাতেই ওকে শেষ করে দেয়, কিন্তু ওকে এখনই মেরে ফেললে ওর খোঁজ আর জানা যাবে না। আরিশ একের পর এক পানি ছিটাতে ছিটাতে আকাশের পুরো মুখ ভিজিয়ে ফেলল। আস্তে আস্তে আকাশের জ্ঞান ফিরছে। ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? আপাতত যেদিকে মন চায় সেদিকেই চল। আগেই শুয়োরের বাচ্চার কাছ থেকে ওর খোঁজ নিতে হবে। তালহা ওর কথা মতোই গাড়ি চালাতে লাগলো। এতক্ষণে আকাশ চোখ মেলে তাকিয়েছে। জ্ঞান হারানোর কারণ মনে করতে না পেরে নিজেকে আরিশের পাশে গাড়ির ভেতর আবিষ্কার করে আটকে উঠল। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? আরিশ ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার ওরা কোথায়? আকাশ শুকনো গলায় ঢোক গিলল। আরিশের চোখে মুখে এমন কিছু ছিল যা ওর কলিজা কাঁপিয়ে দিচ্ছিল। মিনমিনে গলায় বলল, আমি জানি না। আরিশ ওর ডান হাতে ঠেকিয়ে দিল পিস্তল। কণ্ঠে স্পষ্ট রাগ, আমার ওরা কোথায় বল। আমি কিছুই জানি না। আরিশ, বিশ্বাস করুন। আরিশ আকাশের হাতে গুলি চালিয়ে দিল। আকাশের চিৎকারে তালহা তটস্থ হয়ে গেল। হাত বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে অনবরত। আসন ভিজে যাচ্ছে। ভাইয়া, আশেপাশের লোকজন যদি বুঝে ফেলে গাড়ির ভেতর কি হচ্ছে তাহলে বড় বিপদ হবে। আর দেরি না করে আরিশ আকাশের মুখ চেপে বেঁধে ফেলল। এখন শুধু গঙ্গানির মতো অস্পষ্ট শব্দ বেরোচ্ছে তার মুখ থেকে। ঠিক বলেছিস, এবার ঠিক আছে। আকাশ করে কাঁপতে কাঁপতে ব্যথায় ছটফট করছে। আরিশ এবার পিস্তল ঠেকালো রুরুতে। গলা কাঁপিয়ে বলল, বল, না বললে আরেকটা গুলি খেতে হবে তোকে। আকাশ দ্রুত মাথা নাড়তে লাগলো। তালহা বলল, ভাইয়া, মনে হচ্ছে ও কিছু বলতে চাইছে, মুখটা খুলে দাও একবার। আরিশ মুখের বাঁধন খুলে দিতে আকাশ হাঁপাতে হাঁপাতে নিঃশ্বাস নিতে লাগলো। মিনিট খানেক পরে কাঁপা গলায় বলল, আমি ওর কাছে নিয়ে যাচ্ছি আপনাদের, দয়া করে আর গুলি করবেন না। আরিশ গর্জে উঠল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি। আকাশ তখন কাঁপা গলায় আরিশ আর তালহাকে ওর অবস্থান বলতে লাগলো। সূর্য হেলে পড়েছে, দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে সময়। কালাম কালু দুজনেই কিছুক্ষণ আগে কথা বলেছে রহমান চৌধুরীর সঙ্গে। ওরাকে নিয়ে তারা কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি না। তাই সিদ্ধান্ত হয়েছে যত দ্রুত সম্ভব তাকে খুন করে ফেলতে হবে। ফারুক চৌধুরীর নিজস্ব এক পুকুর আছে, মাগুর মাছের পুকুর। শহর থেকে খানিকটা দূরে। মাছগুলো ভয়ানক রকমের মাংসাশী, মানুষের মাংস ছাড় দেয় না। চৌধুরীদের নির্দেশ, ওরাকে কচি কচি করে কেটে বস্তায় ভরে ফেলে আসতে হবে সেই পুকুরে। ওরার জ্ঞান ফিরেছে, চোখের দৃষ্টি এখনো ঝাপসা। সামনে তাকাতেই শরীর কেঁপে উঠল তার। কালাম একটা ধারালো ছুরিতে শান দিচ্ছে নিঃশব্দে। কালু পাশে বসে।
এক হাতে ফোন ধরে অশ্লীল ভিডিও দেখছে। ভিডিওর কুৎসিত শব্দে অরার চোখ মুখ ঘৃণায় কুঁচকে গেল। আরে মামুনের জ্ঞান ফিরেছে কালাম। কালু অরার দিকে তাকে বিশ্রীভাবে হেসে কালামকে উদ্দেশ্য করে বলল কথাটা। কালামও ছুরিতে শান দেয়া বাদ দিয়ে অরার দিকে তাকালো। দুজনের চোখে লুলুপো দৃষ্টি। ওরা আচমকায় চেঁচিয়ে উঠল, কেউ আছেন? প্লিজ কেউ থাকলে সারাদিন আমাকে বাঁচান। কালাম ও কালু উচ্চস্বরে হাসছে। ওরার কাকুতি মিনতি দেখে নিশ্চয়ই মজা পাচ্ছে দুজন। ওরা চেঁচাতে থাকলো, রাগী ভূত আপনি কোথায়? প্লিজ আমার কাছে আসুন, আমি আর কখনো আপনার কথার বাইরে চলবো না। প্লিজ প্লিজ আমাকে বাঁচান। বোকামে, সারাদিন চিল্লাতে থাকলেও কেউ আসবে না এখানে। তোর রাগী ভূত না। ফুপিয়ে কেঁদে উঠল ওরা। মৃত্যু তাকে এতটা ভয় দেখায় না, কিন্তু সতীত্ব হারানো না, সেটা তার পক্ষে কখনোই সম্ভব নয়। কিছু একটা করতে হবে, কিন্তু কি? হাত পা সব বাঁধা, শরীরটা যেন পাথরের মতো ভারী হয়ে আছে। আরিশকে ভীষণ মিস করছে ওরা। মানুষটাও নিশ্চয়ই ওর খোঁজে পাগলের মতো হয়ে গেছে। চোখের সামনে এক এক করে ভেসে উঠেছে পরিচিত মুখগুলো। মা, বাবা, ছোট বোন, আরিশ। হয়তো আর কখনো তাদের কাউকে দেখতে পারবে না। এই ভাবনা মাথায় আসতেই কান্নার বেগ আরও বেড়ে গেল ওরার। ভেতরটা ফেটে যাচ্ছে যেন। নিঃশব্দে ভাঙছে তার মন, আশা, অস্তিত্ব। রোকসানা মল্লিক বিছানায় শুয়ে আছেন। মেয়ের চিন্তায় জ্ঞান হারিয়ে ফেলেছেন তিনি। পাশেই নয়না ও সুলাইমান মল্লিক বসে আছেন। সুলাইমান মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। নয়না হাত পা গরম করার চেষ্টা করেছেন। বাবা মায়ের জ্ঞান ফিরছে না কেন? আমার খুব টেনশন হচ্ছে। আপুর কিছু হবে না তো? কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করল নয়না। সুলাইমান মেয়েকে এক হাতে বুকে জড়িয়ে ধরলেন। লম্বা নিঃশ্বাস ফেলে বললেন, কিছু হবে না নয়না, উপরওয়ালা আছেন, তিনি সব কিছুই সহজ করে দিবেন। তোর মায়ের জ্ঞান ফিরলে ওনার সামনে আমাদের স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে, বুঝতে পেরেছিস? নয়না মাথা নেড়ে আচ্ছা বাবা এতটুকু বলে মায়ের দিকে মনোযোগ দেয়। নির্দিষ্ট স্থানে এসে গাড়ি থামিয়েছে তালহা। কিন্তু এত বড় জায়গায় ওরা কোথায় আছে সেটা সরাসরি জানে না আকাশ। চৌধুরীদের মুখে শুধু এতটুকু শুনেছিল, মোহনপুরের পোড়ো বাড়িতে ওরাকে রাখা হবে। আরিশের মধ্যে আশেপাশের অনেকটা জায়গা খুঁজে ফেলেছে, কিন্তু এখানে দূর দূরান্ত পর্যন্ত কেবল জঙ্গলে ঘেরা। না আছে কোনো মানুষজন, আর না আছে কোনো ঘরবাড়ি। তালহা আকাশকে হাত পা বেঁধে গাড়িতে লক করে এসেছে। দুই ভাই মিলে এখন ওরাকে খুঁজছে। ওরা ওরা কোথায় তুমি? কোথায় খুঁজবো তোমায়? চিৎকার করতে করতে দৌড়াচ্ছে আরিশ। তালহার চোখ ছলছল করছে। ভাইয়ের এমন অবস্থা তার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না। আরিশ উদ্ভ্রান্তের মতো কাঁদতে কাঁদতে ছুটছে কেবল। প্রতিটি গাছের আড়ালে, লতাপাতার ঝোপের আড়ালে পর্যন্ত খুঁজছে তাকে, কিন্তু কোথাও পাচ্ছে না। আমার অর্ডার কিছু হলে আমি সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবো। তালহা দৌড়ে গিয়ে আরিশকে শক্ত করে জড়িয়ে ধরল। ভাইয়া প্লিজ শান্ত হও, এভাবে খুঁজলে ভাবিকে পাওয়া যাবে না। কিভাবে খুঁজলে পাবো বল, বল, বলছিস না কেন? তালহা আরিশের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি শান্ত হও আগে, তারপর জঙ্গলের ওই দিকে চলো, ওদিকে ঘন জঙ্গল আছে মনে হচ্ছে। কিছুটা শান্ত হলো আরিশ। আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কিছু একটা। তারপরে একটা বুদ্ধি এলো মাথায়। গাড়ির দিকে এগোতে লাগলো সে। আকাশের অবস্থা শোচনীয়। সিটে পড়ে আছে সে, তবে জ্ঞান হারায়নি। আরিশ গাড়ির দরজায় খুলে আকাশের চুলগুলো শক্ত করে ধরে দুই গালে থাপ্পড় দিতে লাগলো। ব্যথায় চেঁচিয়ে উঠল সে। কল দে চৌধুরীদের, জিজ্ঞেস কর ওরাকে কোথায় রেখেছে, আর বলবি তুই ওর সাথে একবার দেখা করতে চাস, পুরনো হিসাব বাকি আছে। আমাকে কেন বলবে? আকাশ কথায় শেষ করার আগেই আরো দু চারটা থাপ্পড় পড়ল তার গালে। কেঁদে উঠে বলল সে, হ্যাঁ করছি বল। আরিশের ঠোঁটের কোণে ক্রূর হাসি ফুটল। আকাশের হাত খুলে ফেলল তালহা। ওরাকে পেতে যতক্ষণ সময়, তারপর আকাশের জন্য কি অপেক্ষা করছে সেটা সে নিজেও জানে না। মাথা নিচু করে বসে আছে ওরা। কালাম তার দিকে এগিয়ে আসছে, মুখে তার বিশ্রী হাসি। ওরা সমানে চেঁচাচ্ছে, কিন্তু তাতে কালু ও কালামের কোনো ভ্রুক্ষেপ নেই। কালু বলল, ওর মুখটা বেঁধে ফেলতো, এত ক্যাঁচ শুনতে ভালো লাগছে না। কি যে বলিস তুই, যত চেঁচাবে তত মজা। তুই দেখ আমি আগে মধু খাই।
কালামের কথায় খুব আনন্দ পেল কালু। সে ভালো মতো বসলো যাতে সবকিছু ভালো করে দেখতে পারে। কুত্তার বাচ্চা, আমার দিকে এগোবি না। আমার স্বামী জানলে তোদের চুল পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। ও তাই নাকি মামনি? কালু এ কথা বলে হাসে। কালাম ওরার হাত পায়ের বাঁধন খুলতেই ওরা পালাতে চেষ্টা করে, কিন্তু কালাম পরপর কয়েকটা থাপ্পড় মারায় মাটিতে লুটিয়ে পড়ে ওরা। তুমি তুমি এখানে কেন এসেছ? কালুর কণ্ঠে বিস্ময়। তার কথায় কালামও তাকালো। আকাশ দাঁড়িয়ে আছে সামনে, হাতে রক্ত। কালাম এক পা করে ওরার দিক থেকে সরে এসে আকাশের দিকে এগিয়ে গেল। কালু উঠে দাঁড়িয়েছে। আকাশকে দেখে ঘৃণায় মাটিতে থুতু ছেড়ে দিল ওরা। ঠিক তখনই পরপর দুটি গুলির শব্দ কাঁপিয়ে দিল চারদিক। আতঙ্কে চিৎকার করে উঠল ওরা। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ল কালু ও কালাম। পায়ের মাঝ বরাবর গুলি করেছে আরিশ। তালহা তখন আকাশের পাশে দাঁড়িয়ে। আরিশ দৌড়ে এসে এক ঝাঁকুনিতে ওরাকে জড়িয়ে ধরল। গলা ছেড়ে কাঁদছে ওরা, কাঁপছে সমস্ত শরীর। আরিশের চোখ মুখে ভয়ানক এক রূপ, রাগ, উদ্বেগ আর ভালোবাসার বিস্ফোরণ। সে শক্ত করে জড়িয়ে ধরেছে ওরাকে, বুকের সঙ্গে আগলে রেখেছে ভালোবাসা ও প্রতিশ্রুতির মতো করে। পাখি, তুই কাঁদছিস কেন? কিচ্ছু হয়নি, কিচ্ছু না, শান্ত হ সোনা, জান আমার, আমি এসেছি। ওরা আরিশকে জড়িয়ে ধরে আছে, এতটা জোরে যেন আরিশ এক চুলও নড়তে না পারে। আরিশ ওরার কপালে চুলে মাথার তালুতে এলো পাতারি চুমু খেলো কতগুলো। ভাইয়া, এদেরকে কি করবে? পুলিশ পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যেই। আরিশ সবার দিকে এক নজর দেখে নিল। ওরার চোখ মুখ মুছে গালে হাত রেখে নরম কণ্ঠে শুধালো, তোমার গালে কে মেরেছে? কে ছুঁয়েছে তোমাকে? ওরা ফুপিয়ে ফুপিয়ে কালামের দিকে ইশারা করলো। ওদের অবস্থা শোচনীয়। কেউ স্বপ্নেও ভাবেনি এই জায়গায় হঠাৎ করে আরিশ এসে হাজির হবে। সেজন্য সঙ্গে ছুরি ছাড়া কোনো অস্ত্র ছিল না। ওরাকে টুকরো করে ফেলতে এনেছিল কয়েক রকমের ছুরি, কিন্তু এখন ওরাই যেন ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে মাটিতে। আরিশ ওরাকে শক্ত করে ধরে দাঁড় করালো। চোখ বুলিয়ে নিল চারপাশে, চারিদিকে নির্জনতা, শুনশান স্তব্ধতা। তারপর ওরার কপালে একটি নরম চুমু খেল। 10 মিনিটের জন্য একটা ঘরে বসবে? চলো, আমি আছি এখানে, তুমি একদম ভয় পাবে না হামিংবার্ড। আচ্ছা, মৃদু স্বরে বলল ওরা। আরিশ তাকে একটি নিরাপদ ঘরে বসিয়ে এলো। ওরার মুখে এখনো ভয় আর ক্লান্তির ছাপ। ওদিকে কালু আর কালাম ব্যথায় কাতরাচ্ছে, ছটফট করছে মাটিতে পড়ে। আকাশের অবস্থা সবচেয়ে করুণ, হাতে গুলির ক্ষত থেকে অনবরত রক্ত ঝরছে। তালহা, তুইও যা এখান থেকে। কিন্তু ভাইয়া, যেতে বলেছি। আরিশের কথার বাইরে যাওয়ার সাহস এখন কারণেই। আহত সিংহের মতো হিংস্র হয়ে উঠেছে সে। তালহা আকাশকে ছেড়ে কিছুটা দূরে নিরাপদে সরে গেল। মাটিতে ধপ করে লুটিয়ে পড়ল আকাশ। আরিশ ধীরে ধীরে এগিয়ে গেল তার দিকে। হাতে কালুর শান দেয়া ছুরি, পরনের শার্ট ছিঁড়ে আকাশের মুখ চেপে বেঁধে দিল। আর তারপরে ঘটল এক ভয়ানক দৃশ্য। আরিশ শুরু করলো আকাশের আঙুলগুলো এক এক করে কুপিয়ে কেটে ফেলা। আকাশের আর্তনাদ মুখে বাধা পড়ায় কেবল শব্দে গুটিয়ে রইল। চারপাশ রক্তে সিক্ত। আকাশের দুহাতের কাটা আঙুলগুলো মাটিতে ছড়িয়ে আছে এলোমেলোভাবে। আরিশের চোখে তীব্র প্রতিশোধের আগুন। হাত ভর্তি রক্ত, ঠোঁটে এক তৃপ্ত বিকৃত হাসি। এই হাত দিয়ে আমরা ওরাকে এদের কাছে পৌঁছে দিয়েছিলি না? কড়াকড়ি টাকা নিয়েছিস হাত দিয়েই তো। চিন্তা করিস না, যতটা কষ্ট আমার জান বাচ্চাকে দিয়েছিস তার 3 গুণ কষ্ট দিয়ে মারব তোকে। আকাশ কিছু বলতে পারছে না। কালু আর কালাম কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে। এতদিন শুধু নিজেরা খুন করে এসেছে, আজ চোখের সামনে এভাবে খুন হতে দেখে তারা অবাক হয়ে গেছে। আরিশ হাসতে হাসতে আকাশের চোখে ছুরির ফলা ঢুকিয়ে দিল। এবার যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট করছে আকাশ। লঘু পাপে গুরুদণ্ডের মতো ওরাকে চৌধুরীদের হাতে তুলে দেওয়ার জন্য প্রাণ যাচ্ছে আকাশের। আরিশ সময় নিল না। এবার একেবারে গলায় ছুরি ধরে আকাশের ভবলীলা সাঙ্গ করে দিল। কালাম আর কালু নিজেদের পরিণতি কি হবে সেই ভেবে কাঁপছে। স্যার, আমাকে ছেড়ে দিন, আমি ম্যাডামের সাথে কিছু করিনি, গায়ে পর্যন্ত হাত দেয়নি। কালাম ম্যাডামকে মেরেছে, অসভ্যতা করতে চেয়েছিল। কালুর কথা শেষ হতেই কালাম চেঁচিয়ে বলল, আমি কিছু করিনি, সব চৌধুরীদের আদেশে হয়েছে, আমাদের ছেড়ে দিন স্যার, প্রাণ ভিক্ষা দিন। আরিশ মুচকি হাসল, এগিয়ে গেল কালামের দিকে। আকাশকে টুকরো টুকরো কর,
তারপর বস্তাবন্দি কর। চমকালো তারা। আরিশের মনোভাব বুঝতে পারল না কেউ, তবে আরিশের কথার বাইরে গেল না কেউ। কিছু সময়ের ব্যবধানে আকাশের লাশ টুকরো টুকরো করে বস্তায় ভরে রাখলো কালু ও কালাম। যদিও এসব করতে বেশ কষ্ট হয়েছে তাদের, পায়ের যন্ত্রণায় ছটফট করছে দুজনেই। আরিশের ঠোঁটের কোনো রহস্যময় হাসি। হঠাৎ নিজের হাতের পিস্তলটা এগিয়ে দিল কালামের দিকে। এই নে, আমার হাতে গুলি কর। কালু ও কালাম দুজনের দিকে তাকালো একবার, তারপর বলল, কি বলছেন স্যার? যা বললাম তাই কর। কালাম বাধ্য ছেলের মতো তাই করলো। আরিশের বাম হাতে একটা গুলি করলো। গুলির শব্দে অরা ও তালহা দুজনেই চমকালো। তালহা আড়াল থেকে বেরিয়ে এলো। আরিশকে আহত অবস্থায় দেখে ছুটে এলো সে। ভাইয়া, কল দিয়ে দেখ পুলিশ কত দূর। বলবি তুই লুকিয়ে কল করেছিস, এরা আমাকে গুলি করেছে। কিন্তু তোমার পায়ে। যা বললাম তাই কর, কুইক। অনিচ্ছা সত্ত্বেও তালহা দূরে চলে গেল। আবার কালামের মনে হয় ওরার সাথে যা করেছে সে, তাতে কি আরিশ ছাড়বে তাকে? আচমকায় আরিশ কালামের কপাল বরাবর গুলি ছুড়ল। মুহূর্তেই কালামের নিথর শরীরটা মাটিতে লুটিয়ে পড়ল। ভয়ে জোরে কেঁদে উঠল কালু। আরিশের পা জড়িয়ে ধরল। আমাকে মারবেন না স্যার, আপনি যা বলবেন সব করব, শুধু যান ভিক্ষা দেন। আরিশের চোখের কোণে জল চিকচিক করছে, হাতের ব্যথা তাকে কাবু করছে। কালুর দিকে ঝুঁকে বসলো আরিশ। এর মধ্যে পুলিশের গাড়ির শব্দ শুনতে পেল তারা। তাড়াতাড়ি এই ছুরি দিয়ে আমার পায়ে আঘাত কর। স্যার, প্রাণ বাঁচাতে চাইলে যা বললাম তাই কর। কালু আরিশের পায়ে ছুরি দিয়ে আঘাত করলো। এবার মাটিতে বসে পড়ল আরিশ। ফিসফিস করে বলল, এখানে যা হয়েছে সব কিছুর দোষ নিজের কাঁধে নিবি তুই। বলবি আকাশকে তোরা দুজন খুন করে এমন করেছিস, আর আমার ওপর হামলাও করেছিস। আমি সময় মতো তোর জামিন করিয়ে নেব। আমি সব কিছু বলবো, আপনি শুধু আমাকে মারবেন না। গুড, মনে রাখিস, উল্টাপাল্টা কিছু করলে তোর পরিবারের লোকজন বিপদে পড়বে। শুকনো ঢোক গিল কালু। বাড়িতে তার বুড়ো মা আর একমাত্র ছেলে আছে। বউ মারা গেছে আরও 3 বছর আগে। ঠিক আছে স্যার। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে হাজির হলো। পরিকল্পনা মতো সবকিছু নিখুঁতভাবে সম্পূর্ণ হলো। পুলিশ এসে কালুকে গ্রেফতার করলো। তারা জানে আরিশ কেবল আত্মরক্ষার জন্য কালামের পায়ে গুলি করেছিল, আর কালু কালামকে সে নিজেই গুলি করেছে তাদের নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে। আরিশকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো হাসপাতালে। গাড়িতে বসে ওরা একটানা কাঁদতে লাগলো। তার বুকের ভেতর এক অজানা শূন্যতা। আরিশ যেভাবে আঘাত পেয়েছে সেটাই ভেবে চোখে জল ধরে রাখতে পারল না সে। তালহা মনে মনে আরিশের বুদ্ধির তারিফ না করে পারেনি। হাসপাতালের বেডে শুয়ে আছে আরিশ, পাশেই ওরা বসে আছে। অপারেশন করে হাত থেকে গুলি বের করা হয়েছে। কাঁদছে কেন হামিংবার্ড? ওরার গালে হাত রেখে শুধালো আরিশ। ওরা আরিশের হাতে চুমু খেলো একটা। পরক্ষণে আরিশ কষিয়ে একটা থাপ্পড় বসালো ওরার গালে। বিষয় নিয়ে তাকিয়ে আছে ওরা। কি হলো হঠাৎ বুঝতে পারলো না। তোমাকে সকালে বলেছিলাম না রাতে আদর করব? কেন পাকনামি করে আকাশের সাথে গেলে? তুমি অবাধ্য না হলে এসব তো হতো না। এখন এই হাত দিয়ে ঠিকমতো আদর করতে পারবো না তোমাকে। ফুপিয়ে কেঁদে উঠল ওরা। আরিশের হাতটা ধরে আবারও চুমু খেলো সে। সরি রাগী ভূত, আর কখনো আপনার কথার অবাধ্য হব না। হলে আর আস্ত থাকবে না। শুকনো ঢোক দিল ওরা। আরিশের ঠোঁটের কোণে হাসি।